আজ যেন রিমঝিম একটু বেশিই অবাক। গোসল শেষে চুল শুকাতে শুকাতে রুমে ফিরতেই দেখে সালমান খাটের ওপর তার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখছে। জামাকাপড়, ব্যাগ, স্কার্ফ সব সাজানো। রিমঝিম এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ এমন পরিবর্তন? নাকি তাড়াতাড়ি বিদায় দিয়ে দিতে চাইছে? এটা ভেবেই হঠাৎ বুকটা ধক করে উঠল। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিল, না, এমনটা ভাবা উচিত না। হয়তো সত্যিই সালমান শুধরাতে চাইছে। এমনিও আজ রিমঝিম নিজেই সিদ্ধান্ত নিয়েছিল বাপের বাড়ি যাওয়ার। কাউকে না জানিয়েই, কারো অনুমতি বা অনুমোদনের অপেক্ষা না করে। বহুদিন ধরে এই বাড়িতে তার ইচ্ছের কোনো দাম নেই। প্রতিবার যেতে চাইলে তাকে অনেক আগেই জানাতে হতো, তাও মাত্র দুদিনের জন্য অনুমতি মিলত। কিন্তু আজ, অবাক করা ব্যাপার, সালমান নিজেই যেন পথ করে দিচ্ছে তার জন্য। রিমঝিম চুপচাপ নিজের হাতের ব্যাগটা গুছিয়ে নেয়। ধীরে বোরকা পরে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে। পিছন থেকে সালমানও অফিসের পোশাকে তৈরি হয়ে নেয়। তাকে দেখে মনে হয়, যেন কোনো ঘোরের মধ্যে আছে। রিমঝিম আর চোখে দু একবার তাকায়। নিজের ব্যাগটা তুলতে যায়, তখনই সালমান চুপচাপ এগিয়ে এসে ব্যাগটা তুলে নেয়। রিমঝিম কিছু বলে না। এখন এসব নিয়ে কথা বাড়ানোর মানে নেই। সে সোজা এগিয়ে গিয়ে হালিমা বেগমের সামনে দাঁড়ায়। চুপচাপ পায়ের কাছে বসে সালাম করে। হালিমা বেগম মুখ ঘুরিয়ে নেয়। রিমঝিম একটুও বিস্মিত হয় না। আঘাত পেলেও অভ্যস্ত হয়ে গেছে এখন। যে কারণে একসময় সে পায়ে না পড়লে বেয়াদব আখ্যা পেত, আজ সেই একই সালামের জবাবে মুখ ঘুরিয়ে নেওয়া হয়। সে জানে এই বাড়িতে তার যেকোনো কাজেই খুঁত ধরা হবে। সে থাকলেও ভুল, না থাকলেও হয়তো ভুল। তবু আজ, নিজের তুচ্ছ জায়গাটা রিমঝিম ছেড়ে যাচ্ছে সাময়িক শান্তির আশায়। রিমঝিম পা ছুঁয়ে সালাম করতেই হালিমা বেগম মুখ ফিরিয়ে নেওয়াটা সালমান সেটা স্পষ্ট দেখল। সে চুপ করে থাকতে পারল না। তার ভেতরটা কেমন যেন হাহাকার করে উঠল। সে মায়ের দিকে তাকিয়ে শুধালো, মা, রিমঝিম কয়েক দিনের জন্য বাপের বাড়ি যাচ্ছে। হালিমা বেগম মুখ শক্ত করে বললেন, যাচ্ছে তো ভালো কথা, কিন্তু অনুমতি তো কেউ নিল না। সালমান অবাক হলো না মোটেও। সে প্রত্যুত্তর করল, আশ্চর্য মা, ওর বাপের বাড়িতে ও যাবে, তাও আবার এতজনের কাছ থেকে অনুমতি নিতে হবে? হালিমা বেগম ভ্রু কুঁচকে শুধালেন, এতজন মানে? তুই আমার কথাই বলছিস বুঝি? সালমান দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ মা, আমি আর তুমি এখানে আলাদা করে অনুমতির কিছু দেখি না। বিয়ে করার পরেও যদি একটা মেয়ে তার নিজের ঘরে যাওয়ার জন্য ফর্মালিটি মেইনটেইন করে, তাহলে তো সে এখনো এখানে অতিথিই রয়ে গেল। হালিমা বেগম ছেলের কথা শুনে কিছুক্ষণ চুপ থাকেন। এমন প্রতিবাদী কথা সালমানের মুখে কখনো শোনেননি তিনি। তবু নিজেকে সামলে নিয়ে রাগ চেপে বললেন, তোমার বউয়ের কি এখানে কদর নেই বুঝি? এখানে যত্ন পাবে না? একটু অসুস্থ হলেই বাপের বাড়ি ছুটছে, এই হচ্ছে এখনকার বউ। রিমঝিম পাশে দাঁড়িয়ে হালকা তাচ্ছিল্যের হাসি হেসে বলে ওঠে, হ্যাঁ, যত্ন তো অনেকই পাই এখানে। এতটা যে, বাঁচার জন্যই এখন একটু দূরে যেতে হচ্ছে। সালমান শুনেও কিছু বলল না। সে হালিমা বেগমের দিকে তাকিয়ে হালকা হাসি দিয়ে বলল, রিমঝিমের মতো করে যত্ন তো আর তুমি দিতে পারবে না, মা। তুমি বয়স্ক হচ্ছ। আর মা তো মাই, তার নিজের মা নিশ্চয়ই ওকে ভালো করে দেখবে। হয়তো তুমিও বিয়ের পর এমনটিই চেয়েছিলে। শেষ কথাটা বলতে না বলতেই হালিমা বেগম ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন। চোখে এক অদ্ভুত ছায়া নেমে এলো। মনে পড়ে গেল পুরনো দিনের কিছু দৃশ্য। বিয়ের পর যখন বাপের বাড়ি যাওয়ার কথা উঠত, তখন তাকে জনে জনে বলে অনুমতি নিতে হতো। যতদিনের জন্য যেতেন, ততদিনের রান্নাবান্না, পরিষ্কার পরিচ্ছন্নতা সব আগেভাগেই সেরে যেতে হতো। অনুমতি পেতেন 2 দিনের, কিন্তু প্রথম দিনের কাজ শেষ করতেই সন্ধ্যা পেরিয়ে যেত। তখন শাশুড়ি বলতেন, বাড়ির বউ সন্ধ্যার পর বেরোয় না। আর সেই সন্ধ্যায় আর যাওয়া হতো না। পরের দিন, অল্প কিছু সময়ের জন্য বাপের বাড়ি গিয়ে, মায়ের আঁচলে একটু মাথা রাখতেই আবার ফিরতে হতো শ্বশুরবাড়ির দায়িত্বে। চোখের পলকে সেই শান্তির মুহূর্তগুলো হারিয়ে যেত।
হাসিমাখা মুখে থাকত গভীর হাসফাস আর অতৃপ্তির চাদর। কখনো কাউকে বলেননি, কিন্তু বুকের মধ্যে জমে থাকা হতাশাগুলো আজও ঝরে পড়ে দীর্ঘশ্বাসে। হালিমা বেগম মনে মনে স্বীকার করলেন, তিনি বিয়ের পর স্বস্তিময় জীবন পাননি, শান্তি পাননি। তাই তার ছেলের বউকেও সেই সুন্দর স্বস্তি জীবন সে চাইলেও দিতে পারবে না। কারণ ছেলে বৌমার সুন্দর মুহূর্ত দেখলে তার আফসোস হবে, বুক হাহাকার করে উঠবে। হ্যাঁ, এটা অন্যায়, সে জানে। কিন্তু তিনি বদলাতে পারবেন না। কারণ, যেটা তিনি পাননি, সেটা কাউকে দিতে চাইলেও দিবেন না। তিনি নিজেও নিজেকে খারাপ জানেন, তবুও নিজের খারাপত্ব আঁকড়ে ধরেই বেঁচে থাকবেন। তবু নিজেকে আফসোস করতে দিবেন না। হালিমা বেগম মুখ ঘুরিয়ে নেন। তার চোখে মুখে একরকম অস্বস্তি। আর ঠিক তখনই সালমান হালকা হেসে বলল, যাই হোক মা, নিজের মায়ের মতো তো কেউ হয় না। যেমন তুমি আমার জন্য সব করো, ঠিক তেমনই তো তোমার মা তোমার জন্য করতেন, আর দাদু আমার বাবার জন্য। যেমনটা ঠিক এখন আমার জন্য করছো তুমি। তাই না মা? সালমানের কণ্ঠে ছিল না কোনো অভিযোগ, ছিল কেবল দীর্ঘশ্বাস মেশানো সত্যের আরতি। হালিমা বেগম ছেলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। শেষ কথাটা যেন তার ছেলে তাকে ইচ্ছে করেই বলেছে। আজ তার ছেলের কথা, আচরণ, এমনকি দৃষ্টিভঙ্গিটাও যেন তার বোধের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই ছেলে তো তার চেনা সেই ছেলেটা নয় যে ছোট্ট একটা কথায় সব ভুলে গিয়ে মায়ের কথায় উঠে দাঁড়িয়ে যেত, যে কখনো স্ত্রীর পক্ষ নিত না। তিনি মনে মনে ফুঁসলেন, গেলেই যাক, কয়েকটা দিনের মধ্যেই ছেলেকে তিনি আবার নিজের করে নিবেন। যেমনটা তার শাশুড়ি স্বামীকে করত, ঠিক তেমন করে তিনিও ছেলেকে হাত করে নিয়ে নিবেন। তিনি মনে মনে ঠিক করলেন, আগে যেভাবে মুখ করে তাকে নিজের পক্ষে নিয়ে এসেছেন, আবারও তাই করবেন। সালমান মায়ের দিকে তাকিয়ে একটুখানি হাসলেন। তার চোখে যেন এক নরম উপলব্ধি, এই মুহূর্তে রিমঝিমকে বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্তটা ঠিকই হয়েছে। উভয়েরই সময় দরকার। একটু নিজের মতো করে শ্বাস নেওয়ার সুযোগ দরকার। যাতে দুদিকেরই উপলব্ধি আসে। রিমঝিম পাশে দাঁড়িয়ে সব দেখছে, শুনছে সব, বুঝে নিচ্ছে সবটাই। সে কিছু বলে না। কারণ এ তো এখন তার চিরচেনা অভ্যাস। কিন্তু সালমানেরটা তাকে ভাবিয়ে তুললে। সে চোখ নামিয়ে নিয়ে চুপচাপ দরজার দিকে পা বাড়ায়। রিমঝিম গাড়িতে উঠে বসে। চোখে মুখে কোনো ভাব প্রকাশ নেই। পাশে এসে বসে সালমান, গাড়ি স্টার্ট দেয়। শব্দ করে কিছু না বললেও রিমঝিমের ভিতরটা অদ্ভুত এক কৌতূহলে ছটফট করছে। এই সালমানকে সে যেন চিনতেই পারছে না। প্রতিদিনকার পরিচিত রুক্ষ, একরোখা স্বামীটি যেন আজ অন্য কারো মতো আচরণ করছে। এত সহজে তাকে যেতে দিচ্ছে। তাও আবার নিজ হাতে ব্যাগ গুছিয়ে গাড়িতে তুলে, এতটা নম্র আচরণ তার কল্পনাতেও ছিল না। তার উপর মাকে এত এত কথা। গাড়ি চলছে, আর রিমঝিম চুপচাপ জানালার ফাঁক দিয়ে বাইরের দৃশ্য দেখে যাচ্ছে। মনে মনে সে ভাবে, তার ইচ্ছে ছিল চুপি চুপি চলে আসবে। কোনো বিদায় নয়, কোনো ব্যাখ্যা নয়। এই সংসার ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে বহুদিন ধরে জমে উঠেছিল তার মনে। কিন্তু মেয়েদের সংসার ফেলে যাওয়া এত সহজ নয়। একটা সংসার মানেই শত বাঁধনের টান। শুধু মানুষ না, জড়িয়ে থাকে স্বপ্ন, অভ্যাস, শিকড়, আর সমাজ নামের কঠিন এক দেয়াল। যদিও সমাজের মুখগুলোকে সে কখনোই গুরুত্ব দেয়নি, কিন্তু তার মায়ের কান্না, মায়ের উপদেশ, আর সেই মায়ের ইচ্ছার সামনে সে বারবার নিজেকে গুটিয়ে নেয়। আর এই সংসার, কতটুকুই বানা জড়িয়ে পড়েছে সে। শুধু রান্নাঘরের গন্ধ নয়, ঘরের প্রতিটা কোণ যেন তার হাতে গড়া। তাই সে ভাবছিল, কয়েকটা দিন দূরে গেলে হয়তো পরিস্থিতি কিছুটা নরম হবে, সালমান ভাববে, বুঝবে। কিন্তু সালমান এমন করে নিজেই তার জন্য পথ করে দেবে, এইটা তার কল্পনারও বাইরে ছিল। সে কিছু বলে না। চোখ শুধু বাইরের দৃশ্যে আটকে থাকে। কিন্তু ভিতরে ভিতরে তার ভিতরটা ফুঁড়ে উঠছে একটাই প্রশ্ন। এই বদলে যাওয়া সালমান, আজকে কি সত্যিই তাকে বুঝেছে? নাকি সবটাই শুধুই সাময়িক এক শান্তির ছায়া? নাকি এসেই আবার সেই আগের সালমানকেই পাবে, যে শুধুই তার শাশুড়ির ছেলে, তার স্বামী নয়?
সালমান দরজায় ঢুকতেই বুঝতে পারল ঘরের পরিবেশ এক অদ্ভুত নীরবতায় মোড়ানো। ডাইনিং টেবিলের এক কোণে হালিমা বেগম বসে আছেন, মুখটা কুঁচকে, চোখে কেমন একটা দুঃখ আর অভিমান মিশে আছে। তার চোখে চোখ পড়তেই মুখ ফিরিয়ে নেন। সালমান বুঝে যায় সকালবেলার ঘটনাগুলো এখনো তার মায়ের মনে গেঁথে আছে। তিনি অভিমান করেছেন, আর আজকের রাতের খাবারটা সেই নীরব অভিমানের সাক্ষী। খেতে বসেও হালিমা বেগম টু শব্দও করলেন না। সবকিছু যেন বোবা ভাষায় বলছে, তুমি আজকে আমার হয়ে কথা রাখোনি। খাওয়ার পর সালমান এগিয়ে যায়, ধীরে গিয়ে বসে পড়ল মায়ের পায়ের কাছে। একটু ঝুঁকে আদুরে ভঙ্গিতে ডাক দিল, মা। হালিমা বেগম মুখ ফিরিয়ে নিলেন, কথা বললেন না। সালমান এবার তার কণ্ঠে কোমলতা মিশিয়ে আবার বলল, মা, একটা কথা বলবো? রাগ করে থেকো না, শুধু শুনো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে বলল সে, তুমি জানো, তুমি আমার জীবনের সেরা মা। কিন্তু একটা প্রশ্ন করব? যেটা তুমি তোমার সময়ে পাওনি, সেটা তুমি অন্য কাউকে দিতে চাও না কেন? তুমি তো বলো, মায়ের মতো কেউ হয় না। তুমি তো নিজে ভালো, কিন্তু কেন নিজের ভেতরে এখনো অতীতের সেই কষ্টের পাথর বয়ে বেড়াচ্ছ? হালিমা বেগম চোখ তুলে তাকান ছেলের দিকে। এরপর বেশ রাগীস্বরে শুধালেন, বউয়ের হয়ে সাফাই গাইতে এসেছিস? এমন কবে হলি তুই? সালমান হাসল, হেসে শুধায়, এটাকে সাফাই গাওয়া বলে না মা। সেটা তুমি নিজেও জানো। হালিমা বেগম মুখ ফিরিয়ে নিয়ে প্রত্যুত্তর করে, আমি ছোট বাচ্চা না। আমাকে কিছু বোঝাতে আসিস না। আমি রুমে যাব। ছাড় আমায়। সালমান আরো শক্ত করে জড়িয়ে ধরল হালিমা বেগমকে। এরপর আদুরে ভঙ্গিতে বলে, গল্প তো প্রতিদিনই হয়। আজ না হয় বাস্তবতা নিয়ে হোক। আমার দরকার নেই। তুই সর। সালমান ছাড়ে না। সে তার আগের কথা চালিয়ে যায়, জানি, তুমি অনেক কষ্টে সংসার করেছ। বিয়ের পর দাদু তোমাকে শুধু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, কিন্তু অধিকার বা ভালোবাসা না। আমি জানি মা, তুমি ভালো থাকতে পারোনি। কিন্তু তুমি কি সত্যিই চাও, রিমঝিমও তেমনই একটা চাপা রাগ নিয়ে বেড়ে উঠুক? সেও যেন ভবিষ্যতে কারো শাশুড়ি হয়ে বলে, আমি পাইনি, ওকে কেন দেব? সালমান থেমে যায় কিছুক্ষণের জন্য। তারপর একটু ঝুঁকে মায়ের কোলের কাছে মাথা রাখে। মা, তুমি যদি তোমার কষ্টের চক্রটা এখানেই ভেঙে ফেলো, তাহলে বুঝবে, তুমি শুধু মা নও, তুমি ইতিহাস বদলে দেওয়া একজন নারী। কারণ তুমি সবকিছু বুঝে নিতে পারলে, পরেরগুলোও বুঝে নিতে পারবে। তুমি ভালো থেকো না থেকো, অন্তত পরের কেউ তো ভালো থাকুক। সালমানের কণ্ঠের কথাগুলো যেন হালিমা বেগমের হৃদয়ের দেয়ালে ছুরির মতো বিঁধে যায়। সে চুপ করে যায়, কিন্তু তার চোখের দৃষ্টিতে এক একটা ঝড় বইতে থাকে। সে সামনে তাকিয়ে থাকলেও চোখের সামনে ভেসে ওঠে তার নিজের অতীত, একটা বিষণ্ণ, অপমান আর অবহেলার দিনগুলো। সে মনে করতে থাকে, তখন সদ্য বিয়ে হয়ে এসেছে হালিমা। শাশুড়ি একটিবারের জন্যও তাকে বউ বলে গৃহে স্বাগত জানায়নি। বরং রান্নাঘরে ঢুকেই শুনতে হয়েছিল, ঘরের বউ যদি কাজে পারদর্শী না হয়, তাহলে তার জায়গা রান্নাঘরের মেঝেতে, সবার পায়ের নিচে। প্রতিদিন ভোর হতে না হতেই ঘুম থেকে উঠে কাজ সামলাতে হতো। একদিন বাবার বাড়ি যাওয়ার ইচ্ছে প্রকাশ করাই শুনতে হয়েছিল, ঘন ঘন এত বাপের বাড়ি কিসের? শোনো মেয়ে, বাপের বাড়ি টাড়ি ভুলে যাও। বছরে একদিনের জন্য গিয়ে ঘুরে আসবে। এতে বাপের বাড়িতে কদর থাকবে। হালিমা তখন হেসে দিত। তার ইচ্ছে হতো জবাব দিতে যে, বাপের বাড়িতে মেয়েরা কদরের জন্য যায় বুঝি। কিন্তু সেই জবাব মুখ ফুটে দিতে পারত না। রিমঝিম এখন সেই জবাব মুখ ফুটে দেয়। রিমঝিমের জবাব দেওয়া দেখে তার নিজের অতীত মনে পড়ে ধরে যায় শরীরে। তারপর বাপের বাড়ি গেলেও, যাত্রার আগের রাতে 2-3 দিনের ডাবল রান্না করে রেখে যেতে হতো, প্রতিটা লোকের জন্য আলাদা আলাদা করে। তবু ফিরে এসে শাশুড়িরকে প্রতিবেশী আর স্বামীকে বলার সময় শুনত, সব কাজ আমি একাই করেছি। হালিমা বেগমের বুকটা হঠাৎ টনটন করে ওঠে। সে তখন অসহায় ছিল। কিন্তু এখন, তার সামনে এখন একজন মেয়ে, যে তার নিজের ছেলের ঘরের বউ।
সেই মেয়েটাকেই সে নিজের শাশুড়ির মতো আচরণ করে ধীরে ধীরে পিষে ফেলছে। সে নিজে যতটা কষ্ট পেয়েছে, ঠিক ততটাই অন্য কাউকে দিয়ে দেওয়ার অজান্তেই প্রতিজ্ঞা করে ফেলেছে। সে হঠাৎ জ্ঞান ফিরে পাওয়ার মতো চমকে ওঠে। আমি কি এতটাই খারাপ হয়ে গেছি? সে ফিসফিস করে নিজের মনে। তখনই সালমান তার কণ্ঠে একরাশ ব্যথা মিশিয়ে বলে ওঠে, আমরা কি পারি না, মা? আমরা কি পারি না, রিমঝিমকে তোমার মতো অতীত না দিয়ে, একটা সুন্দর অতীত দিতে? তুমি কি এতটাই স্বার্থপর, মা? এই কথাগুলো যেন হালিমা বেগমের ভেতরটা চুরমার করে দেয়। সে ধীরে ধীরে চোখ বন্ধ করে। তার ভেতরের কঠিন দেয়ালগুলো যেন একটা একটা করে ভাঙতে শুরু করে। না, সে আর সেই বিষাক্ত ইতিহাস কাউকে দেবে না। সে রিমঝিমের ওপর তার নিজের অতীতের রাগ চাপিয়ে দেবে না। সে জানে, আজ যদি না বদলায়, তবে ভবিষ্যতের আরেকটা হালিমা তৈরি হবে, আরেকটা ছেলের সংসার বিষিয়ে যাবে। সালমান ধীরে ধীরে মায়ের হাতটা ধরে আদুরে ভঙ্গিতে বলে ওঠে, আমি যেটা পাইনি সেটা আর কাউকে দেব না, এটা না ভেবে বরং এটা ভাবো যেটা আমি পাইনি, তার অভাব আর কাউকে বুঝতে দেব না। বরং তাকে তার প্রাপ্যটা পূর্ণ করে দেব, যাতে সে কোনো কষ্ট না পায়। একটু থেমে সে আবার বলে, তুমি যদি তোমার শাশুড়ির মতোই হও, তাহলে তোমার আর তার মধ্যে পার্থক্য কোথায়, মা? তুমি তো তারই পথ ধরে হাঁটছ। আর যদি রিমঝিমও এই ব্যথা আর বিষ বুকে জমিয়ে রাখে, তবে হয়তো একদিন সেও তার ছেলের বউয়ের সঙ্গে এমনই আচরণ করবে। তখন তো এই বি স এক বংশের ভেতর চলতেই থাকবে। একবার ভাবো মা, এই পুরো চক্রে ছেলের বউ হয়ে আসা মেয়েটার দোষ কোথায় থাকে? তুমি যদি স্বার্থপরতা ছেড়ে দিয়ে অন্যের ভালোটা ভাবো তাহলে এই চক্র এখানেই ভেঙে যাবে। তুমি বরং সব রাগ ভুলে গিয়ে সবার জন্য একটা সুন্দর, উষ্ণ সংসার তৈরি করে দাও, মা। এরপর থেমে আবার বলে উঠে, তুমি কি বুঝতে পারছো না? তুমি নিজের অতীতের সেই ঢালতে গিয়ে নিজের ছেলের ক্ষতি করছো, মা। অন্য মেয়ের সংসার মানে তো সেটা তোমার ছেলের সংসার। সেই মেয়েকে যদি তুমি কষ্ট দাও, সেই মেয়ে যদি অসুখী হয় তাহলে তোমার ছেলে কিভাবে সুখী হবে, মা? তুমি একটু স্যাক্রিফাইস করো, মা। সালমানের কথাগুলো যেন হালিমা বেগমের বুকের দেয়াল ভেঙে দেয়। তার চোখের কোণে জমে ওঠে দীর্ঘদিনের অভিমান, চাপা ব্যথা, আর একরাশ অনুশোচনার জল। সে বুঝতে পারে, সত্যিই তো, সে তো নিজের মতো করেই ভালো হতে পারত। কিন্তু না। সে তো অবচেতনেই সেই একই পুরনো বিষকে বেছে নিয়েছে। শুধু বদলেছে চরিত্র, বদলায়নি মন। সে তো ভুলে গিয়েছিল, অন্যের সুখ দেখে জ্বলে ওঠা নয়, নিজের কষ্টের শেষ হোক সেইটুকুই সবচেয়ে বড় জয়। সালমান মায়ের দিকে তাকিয়ে শুধায়, তুমি কি আসলেই এতটা খারাপ, মা? হালিমা বেগম চোখে জল গড়িয়ে পড়ে আপনমনেই বিড়বিড় করে মৃদু কণ্ঠে বলে উঠে, না, আমি খারাপ হতে চাইনি। আমি খারাপ না। মায়ের চোখে জল দেখে সালমানের খারাপ লাগে। তবু থামলে তার চলবে না। সে মায়ের হাতের উপর হাত রেখে শুধায়, আমি জানি তুমি খারাপ নও। কিন্তু সময় আর অভিমান আমাকে এমন বানিয়ে ফেলেছিল। তাই শুধরে নিয়ে ভালো থাকো, মা। হালিমা বেগম হুট করেই বলে উঠলেন, তোর বউকে আমি কষ্ট দেব না। এবার থেকে ওকে মেয়ের মতোই ভালোবাসার চেষ্টা করব। সালমান শান্ত হেসে মাথা হেলিয়ে বলে, এই তো আমার মা। ঘরের কোণার বাতি তখনও জ্বলে। ঘরের বাতাসে তখন কোনো অভিযোগ নেই, শুধু এক ধরনের নরম উষ্ণতা। বিষণ্ণ ইতিহাসের চক্র ভেঙে এক নতুন ভোর আসার ইঙ্গিত দেয়। একটা সম্পর্ক বুঝে ওঠে, ভালোবাসা কেবল অধিকার নয়, দায়িত্ব। ড্যাশ ড্যাশ। সেই মুহূর্তে, বাপের বাড়ির বারান্দায় বসে থাকা রিমঝিম আকাশের দিকে তাকিয়ে থাকে। কানের পাশ থেকে ফোনটা সে নামিয়ে নেয়। এতক্ষণ ধরে একটা সুন্দর কথোপকথন শুনেছে সে। এখন আর প্রয়োজন নেই। ঠিক তখনই সাদা মেঘের ফাঁক দিয়ে হেসে ওঠে এক ফালি পূর্ণিমা। তার মুখেও ধরা পড়ে এক শান্ত, হালকা হাসি। এই তো সে, রিমঝিম। যে এতদিন কেবল বুঝে গেছে, কেবল সহ্য করে গেছে। আজ বুঝেছে, কখনো কখনো নীরব প্রতিবাদী ববলের প্রথম আলো হয়ে ওঠে। আজ তার জীবনের আকাশেও এক নতুন চাঁদ উঠেছে। অভিমানের রাত পার করে।
তার জীবনেও আজ নবপূর্ণিমা সমাপ্ত।